ওসমান হাদি আমাদের মাঝে আর নাই। গতকালকে আমরা জানতে পারলাম যে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ওসমান হাদি মারা গেছে। এর আগে গত শুক্রবার সে গুলিবর্ষিত হয়েছে এবং তারপর তাকে ঢাকা মেডিকেল থেকে ইএফআর কেয়ার, এরপরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তবে ডাক্তাররা বারবারই বলতেছিলেন যে তার যে শারীরিক অবস্থা বা তার যে কন্ডিশন, এতে করে রিটার্ন আসার পসিবিলিটি খুবই কম আসে না যে তাও না, বাট তার রেজাল্টটা খুবই কম। দেন ওসমান হাদির ব্যাপারে কি হবে তার, এবং ডাক্তাররা বরাবরই বলছে যে টোটালটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওসমান হাদিকে তার কোনো কুদরতি মাধ্যমে আমাদের মাঝে ফিরিয়ে দেন, তাহলে তাছাড়া এটা খুবই ক্ষীণ অবস্থা। কিন্তু কথা হইতেছে যে ওসমান হাদির এই অবস্থান তৈরি হইল কেন? আপনি দেখেন যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে এই কথা বলছে তারই কিন্তু একই পরিণত হয়েছে। আপনি নিশ্চয় মনে আছে বিএনপি নেতা ইলিয়াস হোসেনের কথা, আপনি অবশ্যই ভুলে যান নাই আবরার ফারহাদের কথা, আর আমাদের সামনে এখন তো জ্বলন্ত প্রমাণ হিসেবে ওসমান হাদি। তাহলে এই ঘটনাটা তো এটা জিনিস কি প্রুফ করে না যে আমরা আসলেই স্বাধীন সার্বভৌমত্বের দেশে বসবাস করে স্বাধীন না? এখনো পর্যন্ত আমাদের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ওঠে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রশ্ন আসে যে আমরা ইন্ডিয়ান আশীর্বাদ পুষ্ট হয়ে এদেশের পলিটিক্স করতে চাই না, ইন্ডিয়ান আশীর্বাদ পুষ্ট দাতাদের এদেশে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখতে চাই না। এই কথাগুলো উঠতেছে। তো এই কথাগুলো যেহেতু উঠতেছে, তার মানে ঘটনা তো সত্যি। আমরা তাহলে ইন্ডিয়ান বলের নিচে আমরা এই দেশ বসবাস করতেছি, আমরা এই দেশের জনগণ ইন্ডিয়ান বলয়ের নিচে বসবাস করতেছে, ইন্ডিয়ান আধিপত্যের আন্দোলনে আমরা রয়ে গেছি, আমরা এখান থেকে বের হইতে পারতেছি না। তাহলে আমরা যে 54 বছর আগে পাকিস্তানের বলয়ের হাত থেকে বের হইলাম, তাহলে 54 বছর আগে পাকিস্তানের বলয়ের হাত থেকে বের হয়ে কি আমরা ইন্ডিয়ার বলয়ের ভিতরে অবস্থান নিলাম? এটা এখন নর্মাল কোশ্চেন আসতেছে এই কারণেই যে যেই এই বলয়ের বিরুদ্ধে কথা বলতেছে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছে কোনো না কোনো ভাবে। তাহলে যদি এরকম হয়, এবং আমি সব থেকে ভালোভাবে দেখছি, যেটা খেয়াল করছি, যে আমাদের দেশের পলিটিশিয়ানরা এই বিষয়টা নিয়ে ততটা একটা সোচ্চার থাকে না। কেন সোচ্চার থাকে না ওনারা এটা ভালো জানে, বাট এই দেশের জনগণ হিসেবে আমরা চাই যে এই কণ্ঠস্বরটা সমস্ত পলিটিশিয়ান, সে যে দলেরই হোক, প্রত্যেকটা পলিটিশিয়ানেরই এই কণ্ঠস্বরটা থাকা উচিত, এই আওয়াজটা থাকা উচিত। শুধু ওসমান হাদি, ইলিয়াস হোসেন না, প্রত্যেকটা পলিটিশিয়ানের থাকা উচিত। এবং আমার দেশের প্রত্যেকটা পলিটিশিয়ানদের একই সুরে কথা বলা উচিত। রাজনৈতিক অঙ্গনে তার ভিন্ন মতামত থাকতে পারবে, বা জাতীয় স্বার্থ সবারই এক থাকা উচিত। বাংলাদেশের আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন, প্রত্যেকটা রাষ্ট্রে তাদের রাষ্ট্রীয় যেসব রাজনৈতিক দল আছে, জাতীয় স্বার্থে তাদের প্রত্যেকটা রাষ্ট্রের রাজনৈতিক দলের দেখবেন তাদের জাতীয় স্বার্থের ঐক্যটা এক। তার রাজনৈতিক মতাদর্শ আলাদা, তার রাজনৈতিক ভিশন আলাদা, বাট জাতীয় স্বার্থটা এক। আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান না কেন, যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতেই আপনি পলিটিক্যাল স্ট্রেংথ দেখবেন, শুধু কয়েকটা রাষ্ট্র ছাড়া, এইসব রাষ্ট্রে রাষ্ট্রতন্ত্রের পাশাপাশি কিছুটা ডেমোক্রেটিক, কিছুটা রাষ্ট্রতন্ত্র এইভাবে চলে, ওইসব জায়গাগুলো ছাড়া আপনি সব রাষ্ট্রে এই কন্ডিশন পাবেন। তাইলে বাংলাদেশিরা কেন হইতে পারতেছে না? প্রবলেমটা হয়েছে এখানে। সমালোচনা করলে পলিটিশিয়ানদের অনেক সমালোচনা করা যাবে, কারণ কি এমনিতেই তো নর্মালি তো মার্কেটে বলে যে আমাদের দেশের পলিটিশিয়ানদের লজ্জা শরম নাই। আসলে পলিটিশিয়ানদের লজ্জা শরম নাই এই কথা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় কথা হলো আমাদের এই দেশের জনগণের লজ্জা শরম নাই। কারণ যে পলিটিশিয়ান দলগুলো আপনার জাতীয় স্বার্থে নিয়ে কথা বলতে পারতেছেন না, আপনি সেই পলিটিশিয়ান দলকে বারবার ক্ষমতায় আনতেছেন কেন? বারবার তাকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসাইতেছেন কেন? আপনার তো বসানোর দরকার নাই। আপনি দেখবেন যে আমার জাতীয় স্বার্থ কি। হ্যাঁ, এখানে আরো একটা বিষয় আছে, এখন পর্যন্ত আমাদের এই দেশে ওই জিনিসটা পাবলিকলি কোনোভাবে অ্যানাউন্স হয় নাই যে আমাদের কোন কোন দিক থেকে বলয় ঘটলে আমাদের জাতীয় স্বার্থ
ক্ষুণ্ণ হয়, এইটা এখন পর্যন্ত এস্টাবলিশড করা হয় নাই। আমরা বারবার এই দেশে বিভিন্ন বারবার প্রত্যেকটা রাজনৈতিক দল 1971 নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করে, কিন্তু 1971 রাজনীতি করার চেষ্টা যে করে, আপনি ওই দলের বা যেই বলে আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আমাদের দেশে 1971 নিয়ে একটা কনক্রিট সুষ্ঠু মুক্তিযোদ্ধাদের তালিকা কেন করা হয় নাই। আপনি জিজ্ঞেস করে দেখবেন যে আমাদের দেশে যে রাজাকার শব্দ, যারা রাজা মানে এই দেশের বিরুদ্ধে যারা রাজাকার ছিল বা দেশদ্রোহিতে যারা কাজ করছে, তাদের একটা কনক্রিট সুষ্ঠু তালিকা কেন তৈরি করা হয় না এই 54 বছরে? অ্যান্সার দিতে পারবে না, কারণ তারা এইটাকে প্রয়োজন মনে করে না। এটা শুধু প্রয়োজন মনে করে হইলো রাজনীতিক মানে আপনার মানে ভোটের সময় এই জায়গাটাকে দাঁড় করানোর জন্য, তাছাড়া কোনো কিছু না। যদি তারা হয়তো এটা দেখতেন যে এরকম কন্টিনিউয়াসলি যে কোনো এটা 54 বছর একটা কনক্রিট ইস্টাবলিশড হয়ে যেত এবং মার্কা মারা হয়ে যেত যে তুমি ভাই রাজাকার। এখন কি হইতেছে, এইটা একটা এমন ভাবেই মিশ্র হয়ে রয়েছে, মানে ইতিহাসটাকে এমন ভাবে রচনা করা হয়েছে, এক একজনের ভাবে আপনি যার কাছ থেকে শুনবেন তার কাছ থেকে মনে হবে এটা সঠিক। তার মানে এদেশের 54 বছরের 1971 যে গর্বিত ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা ওন করতে পারি নাই। আর ওন করতে পারি নাই না, ওন করছি, কিন্তু সেটা আমরা রক্ষা করি নাই এবং সেটাকে আমরা সঠিক ইতিহাসে প্রিজার্ভ করি নাই। তাহলে প্রিজার্ভ যে করলাম না, এই দায়টা কার? আমার কাছে যদি আমি বলেন, আমি প্রথমে বলবো এই দায়টা হলো মেইনস্ট্রিম মিডিয়া এবং পলিটিশিয়ান। তারা করে নাই, কারণ এরা তো এই দেশের সার্বভৌমত্ব রক্ষার, এই দেশের জাতিগত ঐক্য গঠনের প্রতীক হইতো এরা, কিন্তু এটা করে নাই। না করে এটাকে বারবার রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করছে, যার কারণে আমাদের এই 1971 গর্বিত ইতিহাসটা এখন বিকৃত হয়ে গেছে। আর এই বিকৃত অবস্থা হওয়ার কারণেই আমাদের এই বারবার ইন্ডিয়ান প্রলয় এটা শুনতে হইতেছে। এইটা থেকে বের হওয়া উচিত। আর এই বের হওয়ার জন্য পলিটিশিয়ানরা না, ওনারা এই দায়িত্ব পালন করতে পারবে না। এখন এই দায়িত্ব পালন করতে হবে জনগণের। জনগণ যতক্ষণ পর্যন্ত তার এই অস্তিত্বের জায়গায়, তার যে ন্যাশনাল ক্রাইসিসের জায়গাগুলোকে আইডেন্টিফাই করার জন্য আওয়াজ না তুলবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা তৈরি হবে না। আবার তারও আরো বড় বিষয় আছে, আপনি যে জায়গাটা তৈরি করবেন কাদেরকে দিয়ে করবেন? ওই পলিটিশিয়ানরা এসা করবে। যখনই পলিটিশিয়ানরা এসা এই জায়গাটাকে এখন তৈরি করবে, কোশ্চেন তো আসবেই। তাইলে তারা নিজেদের যখন দলীয় স্বার্থটাকে দেখা তারপরে এই জায়গাটাকে তৈরি করবে। ইয়েস, কারণ এটা আমাদের কালচার হয়ে গেছে। আপনি বাংলাদেশে ধরেন, আপনি বাংলাদেশের সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা যে কোনো লোকের জায়গায় যে কোনো আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান আপনি বসায় দেন, জায়গায় আপনি বসায় দেন, দেখবেন কেলেঙ্কারি হবেই, অর্থনৈতিক হবেই। মানে এর থেকে এটা খুব সহজ, মানে আপনি চোখ বুঝে বলে দিতে পারবেন যেখানে অর্থ কেলেঙ্কারি হবে। মনে করেন যে কোনো একজন ব্যক্তিকে আপনি মনে করেন বাঙালি যে কোনো একজন ব্যক্তিকে কোনো একটা জায়গায় বসায় দিলে আপনি চোখ বুঝে বলতে পারবেন দুর্নীতিবাজ, বলে দিতে পারবেন। কারণ এটা আমাদের এখন কালচারে পরিণত হয়েছে। তো এই কালচার থেকে তো আমাদের বের হয়ে আসা দরকার। এই কালচারের থেকে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি দিবেন? এই জন্য আমাদের ওসমান হাদি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে ইলিয়াস হোসেন হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে আবরার ফারাদ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। এদেশের মানুষকে আসলে তার সার্বভৌমত্বের জায়গাটাকে তৈরি করার জন্য এদেশের মানুষকেই, জনসাধারণকেই দায়িত্ব নিতে হবে। আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না যে এদেশের পলিটিশিয়ানরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে। যদি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য যদি পলিটিশিয়ানরা থাকতো, তাহলে আমাদের দেশে ফ্যাসিজম তৈরি হইতো না, আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতো না। আমাদের স্বাধীনতার 54 বছর পরে এসেও মানে এই স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আমাদের এত আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করা লাগতো না। এই থেকে আমাদের বাইর হয়ে আসতেই হবে, তাছাড়া কোনো পথ নাই মুক্তি হওয়ার এবং সার্বভৌমত্বের উন্নত করার।